হ্যাকিং নিয়ে যে আলোচনা চলছে, আমরা দেখলাম যে গতকালকেও একটি অভিযোগ করা হয়েছে যে আবারও সাইবার অ্যাটাক করা হয়েছে। এরপরে অভিযান চালানো হয়েছে, একজন কর্মকর্তাকে আটক করা হয়েছে। আপনার কাছে কি মনে হয় আসলে এই সাইবার অ্যাটাকের বিষয়টি? না দেখেন, সাইবার অ্যাটাক, আমি আর একটা পয়েন্ট বলি। ধরেন পিলখানা হত্যাকাণ্ড, এটাতে পলিটিক্স ছিল। এই হত্যাকাণ্ড প্ল্যান্ড হত্যাকাণ্ড, কারণ তখন এর আগে সব মানে অফিসারদেরকে ওখানে ক্লোজ করা হয়েছে ট্রেনিংয়ের নামে করে, প্ল্যান করে এটাকে তাদেরকে হত্যা করা হয়েছে। এই হত্যায় তখন মইনু আহমেদ আর্মি চিফ ছিল, মইনু ফখরুদ্দিনের সরকার। এটা শেখ হাসিনা এটা তাদেরকে আর্মি এটা হ্যান্ডেল করতে চাইছে, পারমিশন দেওয়া হয় নাই। এবং আর্মি ডিসিপ্লিন ফোর্স, এটা আপনারা জানেন যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের অধীনে থাকে, তাদের হুকুমের বাইরেও যেতে পারেন না। আবার সিনিয়র অফিসারের হুকুমের জুনিয়র অফিসার বাইরে যেতে পারে না। তো এরকম ডিসিপ্লিনের কারণে, যেমন ধরেন আমার নিকটজন আপনার আর্মিতে ছিল, আর্টিলারিতে, সে তো বলছে ক্যান্টনমেন্ট থেকে ওটাকে কুইল করা সম্ভব ছিল, কারণ আর্টিলারির রেঞ্জ হলো 25 কিলোমিটার, ক্যান্টনমেন্ট থেকে অত দূর না। কিন্তু এটা ইচ্ছে করে, পাগলের মতো বলছে, এটা ইচ্ছে করে হত্যা করা হয়েছে। হ্যাঁ, তো এটার তো বিচার হচ্ছে এখন দেখা যাক কোন জায়গা দিয়ে দাঁড়ায়। তো এখন আমি এই জন্য, আপনি ধরেন এই যে সাইবার অ্যাটাক যেটা বললেন কি, হ্যাক করা, আমি যেটা দেখেছি যে ওখানে একজন সহকারী কি অপারেটর নাকি, তাকে এই টিমের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং আমি দেখলাম যে আজকেও দেখলাম যে তারা বলা হলো যে এসবি এটার ইনভেস্টিগেশনের দায়িত্ব নিয়েছে, তারা এটা ইনভেস্টিগেট করতেছে। এখনও তাকে গ্রেপ্তার দেখানো হয়নি, তবে তার সংশ্লিষ্টতা পেলে তাকে গ্রেপ্তার তো করা হবেই। এটা হোক, এটা সত্য উদ্ঘাটন করা হোক, এটা তো আমরাও চাই, সবাই চাই। তবে শেষ পর্যন্ত যেটা লাস্ট যে কমেন্ট করছে, সম্ভবত এটা হ্যাক হয়নি, এই কমেন্ট কিন্তু করেছে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে এটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। কারণ রাষ্ট্রপতি ভবন থেকে যদি তার ইমেল আইডি ব্যবহার করে এটা করা যায়, এবং এও বলছে এক্সপার্টরা ইমেল আইডি করে কোনো আপনার এক্স হ্যান্ডেল হ্যাক করা যায় না, এটাও বলা হয়েছে। তো এটা তদন্ত বোঝা যাবে। তা আমার বক্তব্য হচ্ছে যে যখন এইটা ওনার একজন, ধরেন তারেক রহমান, ধরেন জামাতের আমির, এনারা তো এইসব বিশিষ্টজন, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, বড় বড় অফিসার তো নিজে মোবাইল হ্যান্ডেল করে না, নিজে অ্যাকাউন্ট হ্যান্ডেল করে না, তার পিএস করে, এপিএস করে, অমক টমক। ধরেন কোনো অ্যাকাউন্ট যদি হ্যাক হয়, সাথে সাথে সিগন্যাল আসে, আপনি ওটা ক্লোজ করে দেন। আপনি 9 ঘন্টা পরে কেন ক্লোজ করলেন? আবার সারা গভীর রাতে যা কেস করলেন কেন? ওইটা ক্লোজ করলেন না 9 ঘন্টা পরে? ওইটা আবার শেয়ার দিছে আপনার জামাতের এক নেতা, ওটা শেয়ার দিছে, ওটাকে শেয়ার করে সরাই দিছে। তো এই জন্য আমি বলছি যে এইটা এত সেন্সিটিভ, এটা আমি মনে করি নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। যেহেতু রাষ্ট্রপতি ভবন থেকে এটা হয়েছে, আমি বলবো যে তার একজন অফিসারের মোবাইল ডেটা ইউজ করে এটা হয়েছে, সুতরাং এটা তদন্ত করে এটা জনসম্পর্কে উচিত। কারণ এটা তো রাজনৈতিক অঙ্গনেও, আমাদের ইলেকশনেও এখন এটা ইনফ্লুয়েন্স করতেছে, তো সুতরাং এটা তদন্ত হওয়া উচিত। আমার কাছে এখনো পরিষ্কার না এটা কি। আজিজ ভাই, আপনার কাছে আসবো আমি। রাজ্জাকি ভাই, আসলে এইটা নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে কেন? বিএনপির পক্ষ থেকে সরাসরি বলা হচ্ছে যে নারীদের বিষয়ে যে মন্তব্য করা হয়েছে সেটি নিয়ে এক ধরনের রাজনৈতিক বক্তব্য আমরা শুনছি। আপনি কিভাবে দেখেন আসলে বিষয়টি? আমার কাছে যেটা মনে হয়, শুনেন, এইগুলো হাইপোথিসিস, অনুমান করতে বলতে পারবো না। হ্যাক হয় কেমনে? যেমন আমার নিজের একটা ফেসবুক হ্যাক হয়েছিল। হ্যাক না, মানে এটা কি বলে, হ্যাঁ হ্যাক, মানে ফেসবুক হ্যাক হয়ে গেছিল। যাই হোক, আমি কমপ্লেন করছিলাম ডিবির কাছে। পরে আমি বলছি যে তাহলে আপনি ভাই আমার এটা ডিলিট করে ফেলান, আর যদি রিকভার করতে না পারেন ডিলিট করে ফেলেন। এটা টেকনোলজি আমি জানি না, সুতরাং অবান্তর আমি বলবো না, যেটা বুঝি না সেটা বলবো না। বাট এই হ্যাকিং হয়ে অনুমোদন স্টেটমেন্ট দিতে পারে, বক্তব্য ঢুকাই দিতে পারে। এটা আমার বাসার থেকে বলছিল অশালীন মহিলাদের ছবি যাচ্ছে আমার ইয়েতে। আমি কমপ্লেন করছি। আমি প্রথম বলছি, গাড়িতে বসেই বলছি যে আমার এই চ্যানেলটা হ্যাক হয়েছে, সুতরাং এই ফেসবুক হ্যাক হয়েছে, সুতরাং আপনারা মেহরবানি করে এটা ফলো করবেন না। আর যদি কেউ এটা করে থাকেন, আমি আইনের আশ্রয় চাচ্ছি, আইন প্রয়োগের এইভাবে আমি ঘোষণা করে দিচ্ছি। সেটা আছে বোধহয়, এখন হয়তো ফেসবুকে পাবো আমি। ওটা আমার সেফটির জন্য আমি করে রাখছি। বাট ইনফ্যাক্ট টেকনোলজি আমি বুঝি না, গেল এক। দ্বিতীয় আসেন, ধরেন
জামাতের আমিরের এই বক্তব্য আসছে, আমার হ্যাকিং ট্যাকিং মেইন হলো তার বক্তব্যটা, এটি তো আলোচিত। উনি নারীকুলকে জঘন্য ভাষা একটা শব্দ প্রয়োগ করছেন। আপনি যদি নর্মাল করে চিন্তা করেন, এটার পর কিন্তু রাস্তায় মিছিল হয়েছে, মিছিলে যারা গেছে আন্দোলন এমন হয়েছে যে আমির সম্পর্কে 2 গালে মারো, ঝাড়ু মারো, ঝাড়ু মিছিল ইত্যাদি ইত্যাদি হয়েছে। এটা টু সাম এক্সটেন্ট ক্যারেক্টার অ্যাসাসিনেশন। ইফ ইট ইজ ফ্যাক্ট, তাহলে তো জঘন্য অপরাধ। এখন প্রশ্ন হচ্ছে, যারা মাঠে নামছে তারা কি কেউ, তারা কারা? তারা জামাত ঘরানার লোক তো না, জামাত বিরোধী শিবিরের লোক। তো জামাত বিরোধী শিবিরের লোক তো সবসময় জামাত বিরোধী, সে তো এই ঘটনা না ঘটলেও ভোট দিত না। যে মহিলাগুলা নামছে তারাও খুব স্মার্ট ড্রেস পরা, মানে যে সমস্ত কথা আছে যে এই জামাত এই সমস্ত পোশাকের বিরোধিতা করবেন ক্ষমতায় গেলে, সেরকম পোশাক পরাও তারা ছিল। তো তারা তো জামাতকে কখনোই ভোট দিবে না, ওই স্টেটমেন্ট না বাইরেলেও ভোট দিত না। কথাটা বোঝার চেষ্টা করেন। তাহলে তারা যদি না করে তাতে কি আসে যায়? আর আপনি যদি নর্মাল কোর্সে চিন্তা করেন, 5ই আগস্টের পর থেকে এই ঘটনাটা প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত, পূর্ব পর্যন্ত আমরা জামাতের আমিরের নানান বক্তব্য আমরা দেখছি, নানান জায়গায় নানান বক্তব্য আমরা দেখছি। তার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ হয় কি না, ব্যক্তিগতভাবে আপনি আমার জিজ্ঞান, বলবে আমি জামাত করি না, কিন্তু আমার কাছে সামঞ্জস্যপূর্ণ হয় না। 1, 2, 5-7 দিন 10 দিন পরে নির্বাচন, সে কি ম্যাড, অ্যাবনর্মাল? সে এই স্টেটমেন্টটা দিবে, এতে কি তার ভোট বাড়বে? এইটুক কি সে বোঝে না? আমি তর্কের খাতিরে বলতেছি, আর কিছু না হোক, এইটুক বোঝে না? এটা করলে যখন ভোট কমবে, তাহলে কি এটা তার করার কথা? আপনি ধরতে পারেন বা না পারেন সেটা অন্য কথা, কিন্তু এটা করলে তার ভোট কমবে, এটা কি তার করার কথা? 3 নম্বর, জামাত ঘরানার যারা লোক, এই যে 40 লক্ষ বোরকা বানাইছে, আরে ভাই, বুদ্ধি যদি থাকতো 40 লক্ষ বোরকা পরাইয়া কিছু পুরুষ লোকই মাঝখানে নামাই দিতেন, সামনে কিছু মহিলা থাকতো, তারা বলতো আমরা জামাতের ভোটার, জামাতকে ফলো করতাম, জামাতকে বিশ্বাস করতাম। কিন্তু জামাতের আমির যে ঘটনাটা বলছে, যে ভাষা, আমরা আর তাকে, মানুষ বুঝতো হ্যাঁ এতজন বোরকা পইরা নামছে, তাইলে এটা। তো আপনি কতগুলো জিনিস তো ভাই আমি বলছি না যে, মানে এটা সামঞ্জস্য থাকতে হবে। তারপরে ধরেন এটাকে আপনি যদি বারবার ক্যাশ করতে যান, এটা আপনি এস্টাবলিশ করতে, উনি বলছেন, উনি এই সব কিছু অর্থ কি দ্বারায় জানেন? তাকে ভয় পাওয়া, জামাতকে ভয় পাওয়া। কারণ কথিত মতে পিছনের জ্যোতির জরিপ, তাতে 2টা দলের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা, তাতে এক দলের 30-35% ভোট আছে। জামায়াতকে কি বিএনপি ভয় পাচ্ছে? আমি বলতেছি, এক দলের আছে 30-35% ভোট, আর এক দলের আছে 7-8-10%। তর্কের খাতিরে ধরে নিলাম, কিছু বলে ইনক্রিজ হয়েছে, না হয় 15% হয়েছে, সব মিললে ভালো 15%। একটি জরিপ আছে, সেটি আমি উল্লেখ করবো আপনার কাছে, কিন্তু আপনি বলছেন যে ভয় পায় বিএনপি, কি জামায়াতকে ভয় তো পায়? ভয় না পেলে আপনি কোথায়, তাদের সাথে তাদের বক্তব্য তো, আমি পার্থক্য তো আসমান জমিন। তাদের ভোটের ব্যবধান বা জরিপের যে রেজাল্ট, মানুষ যেটা চিন্তা করে, তাতে আসমান জমিন পার্থক্য। এরপর এও শুনি আবার আওয়ামী লীগও নাকি তাদেরকে ভোট দিবে। এই সব কিছু মিলিয়ে যদি আপনি হিসাব করেন, তারপরে এটা বলা অবান্তর না। তার মানে হয়তো তারা মাঠে আর এক রকম দেখতে পাচ্ছে রেজাল্ট, তাই বলা, এবং ভয় পায়, কেয়ারিং। তা নাহলে আমি যদি এরকম বড় দলের হইতাম, আমি তো অন্তত বলতাম না, কারণ আমার নিজের 35% ভোট আছে। আরও যদি ভোট কিছু বাড়ে, আওয়ামী লীগও যদি আমার ভোট দেয়, জামাত কি রে ভাই, কোনো আইটেমই না, কোনো ইস্যুই না। অথচ আমি ভীত না হইলে আমি কেন এটা নিয়ে ভাবে বলছি? আর যারা মাঠে নামছে তারা কেউ কোশ্চিনকালও জামাতকে ভোট দিবে না। এখনো বলছি, জামাতের বোরকা নিয়ে দাড়ি টুপি নিয়ে যদি কয়েক লক্ষ লোক নেমে বলতো, তাহলে হ্যাঁ ইয়েস, আমরা জামাত করতাম, এখন করি না এই কারণে। সেটা তো আমরা পাইনি। যারা নামছে মাঠে, তারা কখন, সবচেয়ে বড় ম্যাপটা কোনটা হয়েছে, এটা এক ধরনের ক্ষতি হয়েছে আমি মনে করি। যে এইটার নিয়ে যখন মিছিল নামলো, তারপরে কিন্তু ছাত্র শিবির নেমে গেল মাঠে এবং ব্যাপকভাবে নামছে। এই যে নামছে, তারা উঠবে কি না সেটা একটা বিষয়। কারণ তাদের বক্তব্য হলো যে আমার জামাতের আমিরকে নিয়ে, জামাতের আমির সাহেবের ক্যারেক্টার অ্যাসাসিনেট করছে, এটা তাদের বক্তব্য। তারা মাঠে নামছে, এবং তাদের মাঠে নামার ফোর্সটা কিন্তু আগে যারা নামছে তাদের চেয়ে তাদের বেশি ছাড়া কম না।